রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। চলাচল করবে ৯টি রঙের বাস। ডিসেম্বরে রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের নামে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। গ্রেফতার প্রতারক জেলিন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে বসে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকেই এটিকে ইস্যু করে পাল্টাপাল্টি দোষারোপ আর কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। প্রথমে কুমিল্লা, তারপর সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায়। নাশকতা রোধে অনেক জায়গাতেই কার্যকর ভূমিকা রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কারা এই ঘটনার নেপথ্যে অনেকটুকু গুটিয়ে আনা হয়েছে তদন্তের জাল। পুরো ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি তার। আমরা খুব সিরিয়াসলি দেখছি। আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই জানাবো বলে আমরা আশা করছি। এটা যে করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, যে করেছেন কারো ইন্ধনে করেছেন। আমাদের দেশের লোকেরই তো অভাব নেই। দেশের বাইরের থেকে কলকাঠি কেউ নাড়ছে কিনা সেগুলো আমাদের তদন্তে বেড়ে আসে। রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুরো ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। এই সাম্প্রদায়িক যে শক্তি, এরা বিষধর সাপ। এই বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে। সব সাম্প্রদায়িক শক্তির একটি ঠিকুজি, সেটা হচ্ছে বিএনপি। অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করায় এমনটি ঘটেছে। সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যে সরকারের মদতপুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে। বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ এই কাজটা তারাই করে। সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জামাতের দোসররা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নিজেদের দোষ ঢাকতে এখন সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি, জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলেই এই ঘটনা ঘটিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল? ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো। দেশের মানুষ সরকার ও জনপ্রতিনিধিদের ওপর আস্থা হারিয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণা দাশগুপ্ত। ফেনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সহিংসতা চালিয়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বিভিন্ন স্থানে হামলার ঘটনার প্রতিবাদে আগামী 23 অক্টোবর সারা দেশে গণ অনশন ও আধাবেলা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন রানা দাশগুপ্ত। ঘটনা যেগুলো ঘটছে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। সব ঘটনাগুলোই পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনার লক্ষ্য হলো দেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দিয়ে এই জনসংখ্যার হার আরো কমিয়ে দেওয়া। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এরা বিনষ্ট করতে চায়। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণকমিশনের তদন্ত কমিটির সদস্যরা। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তারা। গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত নারকীয় তাণ্ডব চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সেই ঘটনার তদন্তে যান গণকমিশনের তদন্ত ও
গণশুনানির 5 সদস্যের প্রতিনিধিরা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ঘটনা একই সূত্রে গাঁথা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়। এ সময় তিনি জনসম্মুখে তদন্তের ফলাফল তুলে ধরার আহ্বান জানান। যে ঘটনাটি কুমিল্লায় ঘটেছে, যারা সেন্সেবল লোক তারা কিন্তু কোনো সময় বিশ্বাস করেনি যে কোনো হিন্দু এই কাজটি করে থাকতে পারে। হেফাজতের লোক বা আপনার জামাতের লোক বা জামাতের যারা ছাত্র শিবির এরাই ঘটনা ঘটিয়েছে। তদন্তের ফলাফল সঠিকভাবে তারা তদন্তটা করুন এবং তাদের ফলাফল উঠে আসুক, সেটা আমরা চাই, এবং জনসমক্ষে তাদের তদন্তের ফলাফলটা তুলে ধরা হোক, এটা আমি চাই। রাজধানীর বাস চলাচলের বিদ্যমান 386টি রুট ভেঙে 42টি রুট করে বাস রুট রেশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী 9টি রঙের বাস পরিচালনা করবে 22টি বেসরকারি কোম্পানি। 7,335টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশার খসড়া। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার 3 বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর 386টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9,027টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে 7,335টি, রুট হবে 42টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক 1, 2, 3 নামে 3টি কোম্পানি আব্দুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ 1, 2, 3 নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আব্দুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আব্দুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আব্দুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের 3টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। আমাদের টার্গেট ছিল যে 500 বাসের বেশি একটা কোম্পানিতে থাকবে না। এর থেকে বেশি হয়ে গেলে বাসের অপারেশন ডিফিকাল্ট হয়ে যায়, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো 22টা কোম্পানির প্রত্যেকেরই 500 নিচে বাস থাকবে। 50 আসন বিশিষ্ট 4,223টি বাস, তার মধ্যে 1,158টি এসি এবং বাকিগুলো হবে নন এসি 40 আসন বিশিষ্ট। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। সেই লক্ষ্যে প্রস্তুত সবুজ রঙের বাসের ডিজাইন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলো রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে, প্রতিশ্রুতি দেন অধস্তন কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নের, অথচ সবই ভুয়া। দীর্ঘদিন ধরে এই ছদ্ম পরিচয়ে বহুজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে এসেছে জিল্লুর রহমান জেলিনের আসল চেহারা। বুলবুল রেজার রিপোর্ট। জিল্লুর রহমান জেলিন এসএসসি পর্যন্ত তার পড়ালেখার দৌড়, কিন্তু সবাইকে বলে বেড়ান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন। মিথ্যার বেশাতি সাজিয়ে নকল ভাবমূর্তি তৈরি করা জেলিন নিজেকে পরিচয় দেন বিসিএস পুলিশ ক্যাডারের 28 ব্যাচের কর্মকর্তা হিসেবে। অ্যাডিশনাল এসপির র্যাঙ্ক লাগানো পোশাকে চলাফেরা তার। 2017 সালে প্রচার করেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার খবর, অথচ 28 ব্যাচের কেউ এখনো এসপি হননি।
কাউকে চাকরি দেওয়ার কথা বলে কারো পদোন্নতি কিংবা অন্য যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জেরেনকে কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই। ওর ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি, আর একটা অ্যাকাউন্ট নম্বরে আমি 50,000 টাকা দিয়ে দিই। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানি যে আসলে তার কোনো ডেস্ক নাই এবং অফিসও নাই। আরও তদন্ত করার পরে দেখতে পাই যে আসলে সে আমার সন্দেহ জাগার পরে আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। পুলিশ বলছে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেই পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন তিনি। সে পুলিশে ভর্তি না হয়ে পুলিশের পোশাক ক্রয় করা, বেস ক্রয় করা, তারপরে সে সারদার যে ম্যানুয়াল কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এগুলি চীনে এবং কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন, এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। প্রতারণা ছাড়া সে অন্য কোনো অপরাধে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে ক্লাস ও পরীক্ষা। প্রাণের ক্যাম্পাস আগের চেহারায় ফেরায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে করোনার কারণে একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার ধারণা ছিল সবার মধ্যে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন, ছুটি কমিয়ে পরিবর্তন আনা হবে একাডেমিক ক্যালেন্ডারে। করোনার কারণে প্রায় 1.5 বছর বিরতির পর আপন রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে কলা ভবন থেকে শুরু করে কার্জন হল। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই শিক্ষার্থীদের। এতদিন পরে আমাদের বন্ধুদের পেয়ে সবাইকে নিয়ে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এবং আমাদের ক্লাসগুলো আমরা আবার শুরু করছি। খুব বেশি আনন্দ হচ্ছে, আবার প্রথম বর্ষের মতো এতদিন বন্ধ থাকার পর এখন সবাইকে আরো বেশি কাছের মনে হচ্ছে এবং বন্ধুদের পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। আগের সেই পরিবেশটা, আগের সেই অনুভূতিটা আর কি ফিরে এসেছে। স্বস্তি থাকলেও করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা নিয়ে শঙ্কাও রয়েছে অনেক শিক্ষার্থীর মাঝে। অলরেডি 1 বছরের সেশন জটে পড়ে গেছি আমরা, যে 16-17 সেশন যারা ছিলাম তারা আমরা 43তম বিসিএসে পার্টিসিপেট করার কথা ছিল, অলরেডি আমরা ওইটা মিস করে ফেলছি। 1.5 বছর চলে গেছে, এর মধ্যে যে আমাদের মানসিক প্রেশারটা আছে আর কি, 1.5 বছর চলে গেল আমাদের থেকে, আসলে এটা আমরা পরবর্তীতে কিভাবে কভার আপ করব। শিক্ষার্থীদের ক্লাসরুমে পেয়ে আনন্দিত শিক্ষকরাও। আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরে পেয়েছি, আমরা সবাই খুব খুশি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। ঘাটতিটা আমরা পুষিয়ে দিতে পারি এবং প্রয়োজনে যদি আমাদের শনিবারে ক্লাস এবং পরীক্ষা নিতে হয় তাতেও আমরা রাজি আছি। ক্লাসে অংশগ্রহণকারীদের শতভাগ টিকার আওতায় এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি বন্ধের দিনগুলোতে ক্লাস পরীক্ষা নিয়ে 1 বছরের মধ্যেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা 1 বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। এদিকে ছাত্রলীগের পাশাপাশি ছাত্রদলের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ছাত্র রাজনীতির আতুরঘর খ্যাত মধুর ক্যান্টিন। 1.5 বছর পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয় আবারও প্রাণ ফিরে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার যাত্রা শুরু। নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। রোববার সারা দেশে একযোগে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করে। এই উপলক্ষে ক্যাম্পাসগুলো ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর। ম্যাথে যে সময় 36 সেকেন্ড মাত্র, কিন্তু অঙ্কগুলো আসলে বুঝতেই অনেক সময় চলে গেছে। প্রায় 1.5 বছর অপেক্ষা করার পর পরীক্ষাটা হয়েছে। এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতের ভোগান্তি না থাকায় এই পদ্ধতিকে স্বাগত জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। তো আমাদের জায়গায় জায়গায় যেতে হতো, এটা আমাদের বিভাগের মধ্যে দিতে পারতেছি। সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেয়ে বারবার পরীক্ষা দেওয়ার চেয়ে এটা সুন্দর একটা অবস্থা। তবে কেন্দ্র নির্বাচন সংক্রান্ত জটিলতায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। ভেবেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে শহরগুলো অঞ্চলে সেখানে আমাদের পরীক্ষা হবে, কিন্তু না, আমাদের পরীক্ষা, আমি বগুড়ার অধিবাসী হয়েও
ময়মনসিংহে দিতে হলো। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের আসন বিন্যাস সহ পরীক্ষা সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকলের প্রত্যাশা ছিল যে ছেলে মেয়েদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, অভিভাবকদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, কিভাবে তারা একটা পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ওই জিনিসটা এইবার বাস্তবে রূপ নিল। তারা একটা মাত্র পরীক্ষা দিয়ে তারা 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু যোগ্যতা অর্জন করলো। গুচ্ছ পদ্ধতিতে লিখিত পরীক্ষা না থাকায় 100 নম্বরের পুরোটাই ছিল MCQ। সিদ্ধান্ত অনুযায়ী 3টি বিভাগেই ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেখা করতে গেলে একথা বলেন শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান নেদারল্যান্ডসের নবনিযুক্ত দূত অ্যান জিরার্ড ভ্যান লিউয়েন। এ সময় শেখ হাসিনা তাকে জানান রোহিঙ্গারা কক্সবাজারের প্রকৃতির জন্য হুমকি। উত্তরে রাষ্ট্রদূত বলেন একমাত্র প্রত্যাবাসনই এই সংকটের সমাধান। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যাচিম স্ট্রোস্টার। কূটনৈতিক দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। পরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশে নেপালের নবনিযুক্ত দূত বংশীধর মিশ্র। এ সময় বাংলাদেশের সঙ্গে দেশগুলোর দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র। কখনো চেতনানাশক খাইয়ে, কখনো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট নেয় তারা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক নাগরিকের মালামাল লুটের মামলায় 3 জনকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছে চলতি বছরই চক্রটি শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। গেল 5 অক্টোবর দেশে ফেরেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর শরীফ। বিমানবন্দর থেকে বেরিয়ে বাস কাউন্টারে গেলে দুজন নিজেদেরকে তার নিজ জেলা নাটোরের বলে একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দেয়। রাজি হলে ওই 2 ব্যক্তি বাসের টিকিট কাটার ব্যবস্থা করে। গাড়ি সিরাজগঞ্জের ফুড ভিলেজে পৌঁছালে ডাব খেতে দেয় তারা। তাতেই বাধে বিপত্তি। অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুটে পালিয়ে যায় দুজন। 2.5 লক্ষ টাকার মতো টাকা ছিল, যেটা আমি যে ওইখানে ভাঙাইছি আর কি এয়ারপোর্টে। তারপরে আমার অনেক কাপড় চোপড় ছিল ওখানে। তারপরে এছাড়াও আরও অনেক জিনিস ছিল। এর আগের মাসে মিশর প্রবাসী এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভির ফুটেজ ও প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় আসামিদের। বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। এ চক্রের প্রধান আপেল। হাজি হওয়ায় সে সহজেই টার্গেটকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। তাদের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদেরকে টার্গেট করে এবং তারা অপরাধটা করে ঢাকার বাইরে নিয়ে পুলিশকে এড়িয়ে তারা কাজ করে। গোয়েন্দারা বলছেন বিমানবন্দরে ওত পেতে থাকা চক্রটির প্রধান টার্গেট বিদেশ ফেরতরা। চলতি বছরেই 100-এরও বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। যে মূল হোতা মাসুদুল হক, তার নিকট হতে জানা যায় প্রায় 46 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে গত 1 বছরে তারা তাদের টিম লুণ্ঠন করে নিয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে ভাগ-বটোয়ারা করে। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে প্রবাসীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 30টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। মধ্যরাত থেকে ভোর কিংবা দিনে দুপুরে অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। মার্জিয়া মোমোর রিপোর্ট। ধারালো ছুরি দিয়ে একটা ঘা দিছে আর কি, খুব ব্যথা ছিল। এরপর আমি সেন্সলেস হয়ে ফুটপাথ থেকে রাস্তায় পড়ে যাই। ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া রায়হান জানাচ্ছিলেন বিভীষিকাময় সেই দিনটির কথা। পথচারীদের সহায়তায় সেদিন প্রাণে বাঁচলেও আজও বয়ে বেড়াচ্ছেন শরীরের ক্ষত। আমার আয়সা ধরছে, সব কয়জন ধরছে। ধরবার তোর কাছে যা আছে, এবার বলতেছিল যে তোর কাছে যা আছে সবগুলো দিয়ে দে আমাদের। নগরীতে প্রায় প্রতিদিনই মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র, যাদের কাছে থাকে ছুরি, চাপাতি সহ ধারালো অস্ত্র। গত 3 বছরে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন 36 জন। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়, আর বেশিরভাগ ওরা মেয়েদেরকেই বেশি অ্যাট্রাক্টটা করে। হয় দিয়ে দিতে হবে, আর যদি কিছু করেন হচ্ছে ছুরি নিয়ে আসবে,
হয়তো আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ওরা চলে যাবে। পল্টনের ভিতরের যেই রোডগুলো সেগুলোতে সন্ধ্যা 7টা থেকেই লাইট টোটালি অফ হয়ে যায়। ঢাকার সিএমএম আদালতে মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে গত 10 বছরে শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ি, ডেমরা সহ 15টি থানা এলাকায় ছিনতাই হয়েছে সবচেয়ে বেশি। আমাদের পুলিশ টহল জোরদার করা হচ্ছে, বিশেষ করে আমাদের গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গাগুলিতে টহল আছে। আমি মনে করি যে আমরা এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাব। ভুক্তভোগী ও নগরবাসীর অভিযোগ, বেশিরভাগ সড়ক ও গলিতে আলোর ব্যবস্থা নেই। প্রধান সড়কের সিসিটিভি ক্যামেরাও অচল। ছিনতাই প্রবণ স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আলাদা টহলের দাবি বাসিন্দাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে। তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে, নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ রুবেল। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অজানা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে। কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। কখনো চাঁদা দাবি করে, আবার কখনো তাদের হয়ে কাজ করার জন্য চাপ দেয়। গরু ভাসিয়ে না জানি খারাপ মানুষ আছে, মনে করো গোলাগুলি করে দিন ফোন ইয়ান জানি না ডর লাগে, তাহলে জ্বর বামসুর গরিব রাজ্যের খুব কষ্ট আমাদের, মনে করেন ওদিকে দুমদাম ফুড়াফুড়ি গুলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমরা সারাক্ষণই তাদের বিরুদ্ধে রেড করি। আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। প্রযুক্তির সাহায্যে, ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, তা আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি তাদের। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় শিবির রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একটি সেতু পাল্টে দেবে 30 গ্রাম মানুষের ভাগ্য। বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর ওপর নির্মিত হচ্ছে সেতুটি। 184 মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি নির্মিত হলে গতি ফিরবে লাখো মানুষের জীবন জীবিকা, কৃষি ও অর্থনীতিতে। ব্রিজটির 80% কাজ সম্পন্ন হয়েছে, আর কয়েক মাস পরেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লামা সদর থেকে রূপসীপাড়া ইউনিয়নের দূরত্ব মাত্র 9 কিলোমিটার হলেও যাতায়াতের জন্য মাতামুহুরী নদী পাড়ি দিতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। এছাড়া বর্ষায় নদীর পানি বেড়ে গেলে কঠিন হয়ে পড়ে এলাকার মানুষের চলাচল। বিপাকে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষকদের। সেতুটি নির্মাণ হলে গতি আসবে তাদের জীবনে। আমাদের প্রত্যেকদিন কষ্ট হয় নৌকার জন্য অপেক্ষা করে, মাঝে মাঝে দেরি হয়ে যায় কলেজের জন্য। বিশেষ করে বৃষ্টির দিনে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়, মানে স্কুলে যাওয়ার জন্য আর কি। বাস্তবায়ন হয়, আঙ্গলৈক্য মালামাল লইয়া আসা যাওয়া করতে সুন্দর সুযোগ সুবিধা হইব। এলজিটির তথ্য মতে বান্দরবনের লামা উপজেলায় মাতামুহুরী নদীর উপর 2019 সালে শিলেরতোয়া রূপসীপাড়া ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়। 11 কোটি 36 লাখ টাকা ব্যয়ে 184 মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে মেসার্স তমা ও এম.এ. জাহেদ কনস্ট্রাকশন। করোনার কারণে কিছুটা থেমে গেলেও বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে ব্রিজের নির্মাণ কাজ। ইতোমধ্যে ব্রিজের 3টি স্প্যান বসানো শেষ হয়েছে। চলছে নদীর উপর সুপার স্ট্রাকচারের কাজ। কয়েক মাস পরেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ডিসেম্বর 2021-এর মধ্যে আমরা এই উন্নয়ন কাজ সমাপ্ত করব এবং জানুয়ারির মধ্যে আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। ব্রিজটি চালু হলে রূপসীপাড়া ইউনিয়নের পাশাপাশি ওপারের নয়াপাড়া, সিদ্দিকপাড়া, ঠান্ডাঝিরির মারমাপাড়া, চামাইছড়ি, সাতপাড়া সহ অন্তত 30টি গ্রামের মানুষ উপকৃত হবে। গতি আসবে ব্যবসা বাণিজ্য সহ তাদের জীবনযাপনে। সময় সংবাদ, বান্দরবান।
নড়াইলে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2013 সালের 8 নভেম্বর নড়াইল সদর উপজেলার নিরালী বহিরগ্রাম থেকে ডিবি পুলিশের অভিযানে 80 বোতল ফেনসিডিল সহ আটক হয় মাদক ব্যবসায়ী আজহারুল ইসলামকে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। ফরিদপুরে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় গতকাল সকালে এ মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় তারা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ তাদের। গত 1 মাস ধরে নদী ভাঙনে উপজেলার বুড়াইচ ইউনিয়নের 3টি গ্রামের কয়েকশো বসত বাড়ি, পাকা রাস্তা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সীমানা জটিলতার অজুহাতে 1.5 যুগেরও বেশি সময় ধরে নির্বাচন না হওয়ায় ভোটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাইবান্ধার পলাশবাড়ির বরিশাল ও কিশোরগাড়ি ইউনিয়নবাসী। গতকাল সকালে পলাশবাড়ির বরিশাল ইউনিয়নের জুনদহ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বক্তারা অভিযোগ করেন 2003 সালে পলাশবাড়ির 9টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু সীমানা জটিলতা সহ নানা কারণে দীর্ঘ 18 বছর ধরে বরিশাল ও কিশোরগাড়ি ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। তাই অবিলম্বে বরিশাল ও কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদে ভোটের তফসিল ঘোষণার দাবি জানান এলাকাবাসী। নেত্রকোনায় জমানো টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। গতকাল দুপুরে দুর্গাপুর উপজেলার পরিষদ চত্বরে 5 শতাধিক ভুক্তভোগী গ্রাহক এ মানববন্ধন করেন। এ সময় বক্তারা জানান, স্বাবলম্বী উন্নয়ন সমিতি নামের একটি এনজিও এলাকায় ঋণ প্রদানের নামে দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে আসছিল। তবে গ্রাহকেরা ঋণ চাইলেই নানা তালবাহানা শুরু করে। এ সময় ভুক্তভোগীরা জমানো টাকা ফেরত চাইতে গেলে এনজিওর মাঠ কর্মী ইমরান পালিয়ে যান। জমাকৃত টাকা দ্রুত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। করোনাকালীন প্রণোদনার দাবিতে পরিচালকের নিজ কার্যালয়ে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। গতকাল সকালে স্বাধীনতা নার্সেস পরিষদের সদস্যরা এই বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযোগ করেন 15 অক্টোবরের মধ্যে করোনাকালীন সময়ে কর্মরত নার্সদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো কথা থাকলেও হাসপাতালে পরিচালক তালিকা পাঠাতে ব্যর্থ হন। এ নিয়ে কথা বলতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। তবে 1000 নার্সের নামে তালিকাটি পরিষদ নিজেরাই তৈরি করেছে দাবি করে হাসপাতালে পরিচালক জানান, 138 জনের প্রকৃত একটি তালিকা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কাগজের মধ্যে স্পষ্ট করা আছে যে 15 তারিখের মধ্যেই বিশেষ বাহক মারফত কাগজটি পাঠাইতে হবে, তালিকাটি পাঠাতে হবে এবং ইমেলেও পাঠাইতে হবে। আমরা এটা নিয়ে স্যারের কাছে যখন আসছি, স্যার আমাদেরকে ইগনোর করছে, বলছে আপনারা যান, যা পারেন তাই করেন, আমি এগুলো জানি না। ওনাদের দাবি ছিল যে যত নার্স এই হাসপাতালে কর্মরত তাদের সবার তালিকা পাঠাতে হবে। আমি তো কোনো আপত্তি করি না, দাবিটা নিয়ে আসছে। তারপরে ওনারা বলছে সবার নার্স তালিকা পাঠাতে হবে। ঠিক আছে, আপনারা যদি বলেন যে সবার তালিকা পাঠাতে হবে, আমি পাঠিয়ে দেবো। নড়াইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য BM কবিরুল হক। গতকাল সকালে কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এর আগে কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু। তবে নীলুর অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংসদ সদস্য BM কবিরুল হক জানান, নীলু ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। তবে এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সরকার ঘোষিত ইলিশ আহরণে নিষেধাজ্ঞায় চাঁদপুরে 11 জলদস্যু ও 8 জেলে এবং ভোলায় 2 জেলেকে আটক করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় 22 দিনের অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা গতকাল সকালে চাঁদপুরে অভিযানকারীরা 2টি স্পিডবোট সহ 11 জলদস্যু ও 8 জেলেকে আটক করে। একই সঙ্গে 25 লাখ মিটার জাল মাছ ধরার 19টি নৌকা ও 200 কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে ভোলায় অভিযান চালিয়ে 2 জেলেকে আটক করা হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত 243 জনকে জেল জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে লক্ষাধিক মিটার জাল, প্রায় 2000 কেজি ইলিশ ও 12টি ট্রলার। সকালে পটুয়াখালীর পায়রা নদী থেকে জব্দকৃত 20,000 মিটার জাল পুড়িয়ে দেয় মৎস্য বিভাগ। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়িতে 1 ঘন্টার জন্য মেয়রের দায়িত্ব পালন করেছে এক স্কুল ছাত্রী। গতকাল দুপুরে খাগড়াছড়ি পৌর মেয়রের কক্ষে প্রতীকী দায়িত্ব দেওয়া হয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জবা ত্রিপুরাকে। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে মেয়রের দায়িত্ব প্রদান করেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। কন্যা শিশুরা সমান সুযোগ ও সম অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, সমাজ ও সমাজের মানুষের। এই ধারণা থেকে 1 ঘন্টার জন্য তাকে প্রতীকী মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক নাটক অপমৃত্যু পরিবেশন করা হয়েছে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অঙ্কুর নাট্য একাডেমির আয়োজনে এ নাটক পরিবেশিত হয়। এতে অংশ নেন সংগঠনটির 15 জন সদস্য। পরিবারের অসহায়ত্বের কারণে আত্মহত্যার পথ বেছে নেয়া এক সন্তানের জীবনের করুণ কাহিনী এই নাটকে ফুটিয়ে তোলা হয়। এই সময় আত্মহত্যা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের করণীয় নানা দিক সম্পর্কে সচেতন করা হয়। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে বিশেষ মেটালিক আয়না। এতে দুর্ঘটনা অনেকাংশেই কমবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিস্তারিত জিতেন বড়ুয়ার রিপোর্টে। পর্যটন নগরী খাগড়াছড়ির পাহাড়ের বুক চিরে কালো পিচের সর্পিল রাস্তাগুলোতে প্রতিদিন 8,000-এর বেশি যানবাহন চলাচল করে, অথচ পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে রয়েছে মৃত্যু ঝুঁকি। পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে সম্প্রতি খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। আলুটিলা পাহাড়ের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক থেকে শুরু করে সাজেক সড়কের পাহাড়ের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকে বসানো হয়েছে বিশেষ ধরনের মেটালিক আয়না, যাতে উভয় দিক থেকেই দেখা যাবে যানবাহনের গতিবিধি। এমন উদ্যোগে গাড়ির চালক সহ সংশ্লিষ্টরা খুশি। টার্নিংয়ে আয়না লাগানোর জন্য অনেকটা উপকার হয়েছে। এখন বর্তমানে আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলো মার্ক করতে পারি। আগে আমরা খাগড়াছড়ি আলুটিলাতে যে পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এখন এই গ্লাসটা দেওয়ার জন্য অনেক অ্যাক্সিডেন্ট সেভ হচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রতিটি বাঁকে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় উভয় দিক থেকে যানবাহনের গতিবিধি দেখতে পাবে বলে দুর্ঘটনা অনেকাংশে কম হবে। বাঁকের মধ্যে যে অংশে এরা ড্রাইভ করার সময় দেখে না, আয়নার মাধ্যমে দেখতে পারে। তো এটা হচ্ছে একটা সময় উপযোগী সিদ্ধান্ত সড়ক ও জনপথ বিভাগের। খাগড়াছড়ির 2টি সড়কে আপাতত পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে মেটালিক আয়না। এসব স্থান ছাড়াও বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ সব বাঁকে মেটালিক আয়না বসানোর আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। আরও যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন এই গ্লাস দেওয়া হয়, পাশাপাশি জঙ্গলটাও যদি একটু পরিষ্কার করা হয় তাহলে আরও দুর্ঘটনা কমবে। আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে এবং এইটা যদি তারা যদি সুফল পেয়ে থাকে আমরা ভবিষ্যতে আরো কনভেক্স মিরর লাগাবো। জেলার 9 উপজেলার বিভিন্ন সড়কে 100-টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে চাকরি ছেড়েছেন লাখ লাখ মানুষ, কর্মহীন হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহর ছেড়ে প্রবাসী বাংলাদেশিরা নতুন বসতি করেছেন নায়াগ্রা ফলস খ্যাত বাফেলোতে। শহরটির ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি বাংলাদেশিদের। নিউ ইয়র্কের বাফেলো থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম জলপ্রপাত, বিশ্ববিদ্যালয় আর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কারণে যুক্তরাষ্ট্র জুড়ে সুপরিচিত নিউ ইয়র্কের বাফেলো শহর। নিউ ইয়র্ক থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থান কানাডার সীমান্তবর্তী এই শহরটির। তবে করোনা মহামারীর মধ্যে এই শহর হয়ে উঠেছে বাংলাদেশিদের নতুন ঠিকানা। প্রায় 70,000 বাংলাদেশির বসবাস এখানে, যাদের সিংহভাগই এসেছেন গেল 5 বছরে। মাস 6 আগে আমি এখানে আসছি বাফেলো সিটিতে।
তো আসার পরে আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আসলেই খুব ভালো লাগে। আমি কিছু বছর ধরে এখানে আছি এবং যখন থেকে আছি আমি তখন থেকে অনেক বাঙালি ছিল না, বাট এখন মোটামুটি বছর দুয়েক হলো অনেক বাঙালি এখানে আসছে। বাফেলোয় বসবাসকারীদের বেশিরভাগই অভিবাসী, তাদের অনেকেই আবার প্রায়ই নানা ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। নতুন বসতি স্থাপনকারী প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে এখানে কার্যক্রম শুরু করেছে নিউ ইয়র্কের আইনি প্রতিষ্ঠান ছেত্রী অ্যাসোসিয়েটস। স্থানীয় সময় শনিবার ল ফার্মটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বাফেলো সিটির মেয়র বাইরন ব্রাউন। এখানে প্রায় 50,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন। এই বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য আমরা ছেত্রী অ্যাসোসিয়েটস বাফেলোতে আমাদের প্রথম অফিস উদ্বোধন করছি আজকে। বাফেলোয় গ্রোসারি, রেস্টুরেন্ট সহ নানা ব্যবসায় জড়িত হচ্ছেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট পিপল অ্যান্ড টেকও শাখা খুলতে যাচ্ছে এখানে। উদ্দেশ্য প্রবাসীদের উন্নত বেতনের চাকরি পাইয়ে দেওয়া। যারা $30,000 চাকরি করছে, কখনো চিন্তাও করতে পারেনি যে $50,000 উপরে বছরে ইনকাম করতে পারবে, এখন তারা $150,000 ইনকাম করতে পেরেছে। সেই সুযোগটা আমি এই বাফেলোবাসীদেরকে দিতে চাই। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে থাকছে না বাফেলো। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে বাংলাদেশ থেকে আসছেন বহু শিল্পী, আর এসব অনুষ্ঠানে দর্শক সমাগমও হচ্ছে চোখে পড়ার মতো। করোনা মহামারীর মধ্যে অনেকেই বেকার হয়ে পড়েছিলেন। বলা যায় এই সময়টাতেই অনেক বাংলাদেশি এই বাফেলোতে বসতি করেন, আর তাদের আগমনে এখন মুখর, শান্ত, নিবিড় প্রাকৃতিক সৌন্দর্যের এই শহর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নায়াগ্রা ফলস, বাফেলো, নিউ ইয়র্ক। করোনার বিধিনিষেধ শিথিল করায় মালয়েশিয়ায় আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘ 9 মাসের টানা লকডাউনের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মালয়েশিয়া। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, খুলে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। একই সঙ্গে দেশটির 90%-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন। 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য ভ্রমণের বর্ডার। এছাড়াও আগামী মাস থেকে সব ধরনের স্কুল খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এদিকে আজ থেকে মালয়েশিয়ার পুত্রজায়া, সেলাঙ্গর, কুয়ালালামপুর ও মেলাকায় ন্যাশনাল রিকভারি প্ল্যান 3য় ধাপ থেকে 4র্থ ধাপে উন্নীত করা হয়েছে। এখন থেকে শতভাগ যাত্রী নিয়েই চলাচল করতে পারবে গণপরিবহন। করোনাকালীন সময়ে দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় 250 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এখন ক্রেতাশূন্য বাংলাদেশি অধ্যুষিত সেই মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এদিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আশা করছেন দীর্ঘদিন লকডাউন থাকার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অচিরেই কাটিয়ে উঠবেন তারা। মালয়েশিয়ান সরকার উদ্যোগে আমাদের রেন্টালের 30 থেকে 50% রেন্টাল মকুব করেছে। স্বস্তি ফিল করতেছি। আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা এখানে মালয়েশিয়াতে থাকে তারা আস্তে আস্তে আসা শুরু করছে এবং আমাদেরকে সাপোর্ট শুরু করছে, আলহামদুলিল্লাহ। এদিকে দেশটিতে রোববার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 23,79,466 জন, মারা গেছে 27,858 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 22,61,289 জন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আমিরাতগামী যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের 70% প্রবাসী বাংলাদেশি চট্টগ্রামের হওয়ায় দাবিটি বেশি জোরালো হয়ে উঠেছে। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতের সাথে আকাশ যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 3রা অক্টোবর থেকে ঢাকা টু আমিরাত ফ্লাইট চালু করে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 4টি এবং ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। পাশাপাশি ইত্তেহাদ, এমিরেটস, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই সহ বেশ কয়েকটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এই রুটে। তবে র্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না করার কারণে এখনও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট আসতে পারছে না সংযুক্ত আরব আমিরাতে। মানুষ মনে করে না, ওরা মনে করে যে যারা বিদেশ যেতেছে সবাই লেবার। এয়ারপোর্টের শৃঙ্খলা বাজে, একদম বাজে, যে আমরা একটু হেল্প চাইছি, কেউ আমাদেরকে হেল্প করতে দেয়নি। যদি চট্টগ্রামের ফ্লাইটটা যদি চট্টগ্রাম থেকে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আমিরাত প্রবাসীদের মধ্যে প্রায় 70% চট্টগ্রামের প্রবাসী হওয়ার পরও চট্টগ্রাম বিমানবন্দরে এখনো পর্যন্ত ল্যাব স্থাপন না করায় সেটিকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন আরব আমিরাতস্থ চট্টগ্রামের প্রবাসীরা। সরকারের কাছে অনুরোধ করবো দুইটা অন্তত দুইটা
ল্যাব যদি আমাদের চট্টগ্রামে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই ফ্লাইটের 70% যাত্রী চট্টগ্রামের। তো চট্টগ্রামে যদি এই ঢাকাতে 6টি ল্যাব বসানো হয়েছে, ওখান থেকে যদি 2টা ল্যাব যদি চট্টগ্রামে বসানো হতো তাহলে এই হয়রানিটা অনেকাংশে লাঘব হয়ে যেত। আমরা আশাবাদী সরকার থেকে আগামী রিপিট টেস্ট যেন সামনে চট্টগ্রামে বসানো হয়। নিজেদের শহরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকা সত্ত্বেও অনেক ভোগান্তি পেরিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হয় বলে দাবি করেন প্রবাসীরা। এমনকি ঢাকা বিমানবন্দরে ন্যূনতম শৃঙ্খলা ও নিয়মনীতি না থাকার অভিযোগ করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পবিত্র ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট পর্তুগাল। রোববার রাজধানী লিসবনে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় এই শোভাযাত্রা করে সংগঠনটি। বাংলাদেশি মুসলিমরা ছাড়াও পর্তুগালে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা আনন্দ মিছিলে যোগ দেন। মিছিলে মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভকামনাকে সামনে রেখে মিছিল থেকে স্থানীয় পর্তুগিজদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অংশগ্রহণকারীরা। আনন্দ শোভাযাত্রাটি লিসবনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্তুম মুনিচ পার্ক মাঠে এসে শেষ হয়। বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোম। 3টি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিক্ষোভকারীরা। মূলত শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেন 2 লাখের বেশি মানুষ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার রোমের সান জোভান্নি চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশেপাশের এলাকা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। মূলত গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরসা নোভার নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন রোম ও এর আশেপাশের শহর থেকে 2 লাখের বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আমাদের সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা কখনোই ঘটেনি। গণতান্ত্রিক দেশে এ ধরনের ফ্যাসিবাদী হামলা মেনে নেওয়া যায় না। আমাদের গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার ধ্বংস করার পায়তারা হিসেবে দেখছি আমরা এই হামলাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের মতাদর্শ ও আন্দোলনের সূচনা করেন। 1943 সালের 25 জুলাই ফ্যাসিবাদ ধ্বংস হয়। মূলত এই ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র বিরোধী কট্টর ডানপন্থীদের মতাদর্শ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দোরগোড়ায়। সড়কপথের শেয়ার পকেট ও রেলিংয়ের কাজ এখন শেষ পর্যায়ে। 4 লেনে সড়ক পথে চলছে ডিভাইডারের কাজ, চলছে এক্সপানশন জয়েন্টের কাজও। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনের কাজ। পদ্মা সেতুর সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল, যান চলাচলের জন্য খুলে দেবার কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এই পদ্মা সেতুর যে উপরতলায় 4 লেনের সড়ক হবে, সেই সড়কগুলোতে যান চলাচলের জন্য উপযোগী করবার জন্য যা যা দরকার সেই কাজগুলি কিন্তু এখন চলছে। এবং এখানকার যে ডিভাইডারের কথা বলছিলেন আপনি, যে ডিভাইডার তৈরিও কিন্তু একেবারে শেষ। এবং এই 4 লেনের যে 2 পাশে রেলিং যেটি থাকবে, প্যারাপেট ওয়াল, আপনি দেখছেন যে সেই প্যারাপেট ওয়ালগুলো কিন্তু নান্দনিকভাবে ফুটে উঠছে এবং সেটার অগ্রগতিও কিন্তু অনেক বেশি। এবং তারা বলছেন যে 12,390টি প্যারাপেট ওয়ালের যে অগ্রগতি সেটি কিন্তু 72% বেশি। এবং একই সঙ্গে যে এই সড়কের যে শেয়ার পকেট আছে, সেই শেয়ার পকেটের সংখ্যা কিন্তু 5,834টি, সেখানেও কিন্তু অগ্রগতি 83% বেশি। এমনিভাবে কিন্তু চলছে এবং এই কাজগুলো কিন্তু এখন এত বেশি দ্রুত চলছে যে যেই শ্রমিকগুলো এখানে যে সড়কের স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত ছিল, রেলের স্ল্যাব বসানোর কাজে ব্যস্ত ছিল, তারা কিন্তু এখন চারদিক থেকে এই কাজগুলো করে যাচ্ছেন। এবং এখানে একটি বিষয় আপনাকে বলে রাখা দরকার যে পদ্মা সেতুর যেটি কার্পেটিং
কার্পেটিং কাজ, যেটি বিশ্বমানের একটি কার্পেটিং হবে এবং এই কার্পেটিংয়ের নিচে কিন্তু ওয়াটারপ্রুফ লেয়ার থাকবে 2টি এবং সেই কাজটি কিন্তু এই চলতি মাসেই শুরু হবার কথা ছিল, কিন্তু কিছু চ্যালেঞ্জের কারণে এটি নভেম্বরে চালু করবার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এবং এই যে যেটি ওয়াটার প্রুফ যে লেয়ারটি দেওয়া হবে সেটি কিন্তু যে কেমিক্যাল দেশের বাইরে থেকে আনতে হচ্ছে, এই সব নানা কারণেই কিন্তু এই বিলম্বটির কথা কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এই কার্পেটিং শুরু হয়ে গেলে কিন্তু এই যান চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে, কারণ পদ্মা সেতুতে এখনও কিন্তু যান চলছে একেবারে মাওয়া প্রান্ত থেকে জাজিরা পর্যন্ত কিন্তু ভারী ভারী যানবাহন চলছে। সেই যানবাহনগুলোতে কিন্তু এই পদ্মা সেতুর যে নির্মাণ সামগ্রী সেগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেওয়া হচ্ছে বা প্রকৌশলীরা তদারকি করছেন। এবং এই পদ্মা সেতুর কিন্তু 7টি ভাগে বিভক্ত রয়েছে, যে 7টি মডিউলে তৈরি করা হয়েছে। এই যে টেকনিক্যাল কারণেই কিন্তু এইভাবে ভাগ করে করতে হয়েছে। এবং এই যে 7টি মডিউল, এই 7টি মডিউলের মধ্যে 6টি কিন্তু এক্সপানশন জয়েন্ট রয়েছে এবং দুপাশে যে সংযোগ সেতু রয়েছে সেই সেতুর সঙ্গে আরও 2টি এক্সপানশন জয়েন্ট আছে। এই মোট 8টি জয়েন্টের কাজও কিন্তু এখন প্রক্রিয়ায় রয়েছে এবং 19 নম্বর খুঁটিতে কিন্তু খুঁটির কাছেই কিন্তু এক্সপানশন জয়েন্ট ঢালাই দেওয়ার প্রক্রিয়া খুব কাছাকাছি আছে। এবং এই যে এক্সপানশন জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলোতে কিন্তু এখন যান চলাচল করছে, তার উপর দিয়ে কিন্তু স্টিলের ভারী পাত ফেলে দেওয়া হয়েছে এবং সেই তার উপর দিয়ে কিন্তু এই লরি সহ নানা রকম যান যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে এই পদ্মা সেতুর মাঝে কিভাবে একেবারে খুঁটির পর খুঁটি দিয়ে যে 42টি খুঁটির উপর ভর করে আছে মূল সেতুটি এবং 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর 2 প্রান্তের যে ভায়াডাক্ট বা সংযোগ সেতু রয়েছে সেখানকার কাজও কিন্তু একেবারে একাকার হয়ে গেছে। এখন এই প্যারাপেট ওয়াল যেটি রেলিং সেটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে নান্দনিকতা পদ্মা সেতু সেটি ফুটে উঠছে এবং মাঝে মাঝে আপনারা দেখছেন যে নকশাকৃতি করে বেড়ে গিয়েছে এই রেলিংটি। সেখানে কিন্তু বৈদ্যুতিক যে পুল সেটি বসানো হবে, যেই পুল থেকে আলোকিত করবে পদ্মা সেতুকে। এবং এই মাওয়া প্রান্তের পাশাপাশি জাজিরা প্রান্তের দৃশ্য কিন্তু একই চলছে এবং নিচতলায় যে গ্যাস পাইপলাইন সেটি কিন্তু জাজিরা প্রান্ত দিয়ে পুরো দমে এগিয়ে চলছে এবং এই গ্যাস পাইপ এর কাজ শেষ হওয়ার পরে কিন্তু নিচতলায় রেল লাইন বসানোর কাজ শুরু হবার কথা রয়েছে। এবং একদিকে নিচে রেলপথ তৈরি আর উপরে সড়ক পথ তৈরি, এই কাজে কিন্তু পুরো কর্মযোগ্য চারিদিকে। এর পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে এই পদ্মা সেতুতে যে উঠবার জন্য যে সড়ক সেই কিন্তু এখন নতুন করে চালু করা হয়েছে এবং সড়ক বিশেষজ্ঞরা এই দুর্ঘটনা এড়ানোর জন্য এবং দ্রুত গতিতে যাতে যানবাহনগুলো যেতে পারে এবং এই কোটি কোটি মানুষের যে ভাগ্য বদলে দেওয়ার সেতু সেই সেতুকে যথাযথভাবে এগিয়ে নেবার জন্যই কিন্তু এই সড়কগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। একেবারে যে এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে তার সঙ্গে যে টোল প্লাজার সড়কের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য সেটি হয়েছে এবং 2 প্রান্তে যে 2টি থানা তৈরি হয়েছে এই নিরাপত্তার জন্য সেই থানার কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল পদ্মা সেতুর সবশেষ। তামিম। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকবি নাসির উদ্দিন উজ্জ্বল, জানাচ্ছিলেন পদ্মা সেতুর সবশেষ খবর। ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় হতাশ ওমানের প্রবাসী বাংলাদেশি সমর্থকরা। ব্যর্থতা ভরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল, এমন স্বপ্ন বুনছেন তারা। দুর্দান্ত পারফর্ম করে পরের রাউন্ডে যাবে দল, এমনটাই আশা তাদের। আমরা আশা করেছিলাম প্রথম ম্যাচ এবং এটা জেতার পরে তাদের একটা যে একটা মোমেন্টাম তৈরি হবে সেটা আসলে অঙ্কুরে নষ্ট হয়ে গেছে এবং আশা করি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে, বাট একটু টাফ হয়ে গেছে। বাংলাদেশের এরকম খেলাটা উচিত ছিল না। আমরা দর্শক হিসাবে আমরা সত্যি আশাবাদ হইলাম। প্রথমত বলতে চাই আমাদের ওপেনিং জুটি খুবই দুর্বল। এই জুটি আমরা প্রথমেই ভাবছিলাম এমন একটা দুর্ঘটনায় আমরা সম্মুখীন হব, সেই ক্ষেত্রে সেটাই হলো। আসলে দেখা গেছে আমাদের তামিমকে আমরা খুব মিস করি। ব্যাড লাক, আমাদের ডে ছিল না, তবে নেক্সট ম্যাচের জন্য আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। ফুটবলের খবর। সাফ ফুটবল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার হতাশা নিয়ে ফিরলেও আগামী সাফ থেকে ভিআর রাখার দাবি বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার। এদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হবে দল বলে জানিয়েছেন ম্যানেজার সত্যজিৎ দাস রূপু।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে এবার দেশে ফেরাটা অন্যরকম হতে পারত বাংলাদেশের, কিন্তু সাফের ডু অর ডাই ম্যাচে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে আসর থেকে বিদায় নিতে হয় লাল সবুজদের। মালদ্বীপ থেকে একরাশ হতাশা সঙ্গী করে ঢাকায় ফিরল জামাল ভূঁইয়ারা। তবে ফ্লাইট বিলম্বের জন্য 1.5 ঘন্টা দেরিতে দেশে পৌঁছায় জাতীয় ফুটবল দল। মালদিয়ান এয়ারলাইন্সে বিকাল 3:30টায় দেশে ফেরে সাদ মতিন জিকোরা। এবারের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু করেছিল লাল সবুজরা। পরের ম্যাচে 10 জনের দল নিয়েও লড়াই করে ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ, কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচে উজবেকিস্তানের রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সাফ শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় লাল সবুজদের। তাই তো আগামী সাফ থেকে ভিআর রাখার দাবি জানান বাংলাদেশের অধিনায়ক। আমি মনে করি আমরা পারফরমেন্স ভালো ছিল, খারাপ ছিল না, আমরা একটা ভালো সুযোগ পাইছি। আমি রেফারির সাথে বেশি কমেন্ট দিবে না, বাট সবে দেখছে এটা তো পেনাল্টি হয় না, এত বড় টুর্নামেন্ট, তাইলে একটা ভিআর দরকার আছে, এটা আমি বলছি। টার্গেট ছিল যে কোনোভাবে হোক 1-0-তে যদি আসলে আমরা ম্যাচটা শেষ করতে পারি তাহলে আমাদের ফাইনালটা আসলে কনফার্ম হতো। নেপালের সাথে যে ম্যাচটা ছিল এটা আসলে রেফারির একটা বাজে একটা ডিসিশনের কারণে আমরা আসলে ম্যাচটা হেরেছি। সাফের হতাশা ভুলে এবার নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বাত্মক দিয়ে ফাইনালে যাওয়ার জন্য। একটা আনফরচুনেট ঘটনায় ঘটেছে যে শেষ মুহূর্তে পেনাল্টিতে দেওয়ার কারণে আমরা আমাদের ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। আগামী পরশুদিন 19 তারিখে 10টার মধ্যে তারা ক্যাম্পে গিয়ে জয়েন করবে। 7 তারিখ থেকে শুরু হবে, 8 তারিখে আমাদের খেলা আছে। সাফ মিশন শেষে দলের সিনিয়র ফুটবলাররা বিশ্রাম পেলেও অনূর্ধ্ব 23 দলে থাকা 9 ফুটবলার সোমবার ক্যাম্পে যোগ দেবে। দীপু, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি বা ভার প্রযুক্তি রাখা হবে কিনা এই সিদ্ধান্ত ছড়াই শেষ হয়েছে সাফের কংগ্রেস। তবে পরবর্তী বৈঠকে ভারের সংযোজন নিয়ে আবারও আলোচনা করা হবে বলে জানিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী সাফ আয়োজন করবে বলে সিদ্ধান্ত হয়েছে কংগ্রেসের। মালদ্বীপ থেকে সেলিম আহমেদের ক্যামেরায় এসএম ইকবালের রিপোর্ট। এক টেবিলে দক্ষিণ এশিয়ার ফুটবল কর্তারা কিভাবে আঞ্চলিক এই আসরের এক্সপোজার বাড়ানো যায় তা নিয়েই আলোচনা। যদিও সদ্য সমাপ্ত সাফে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত থেকে গেছে উপেক্ষিত। এবারের চ্যাম্পিয়নশিপে মাঠে রেফারির অন্তত 2টি সিদ্ধান্ত সরাসরি গেছে বাংলার বিপক্ষে, যার একটির কারণে তো ফাইনালের আগেই ছিটকে গেল লাল সবুজ। তাই ভারের বিষয়টি এখন সময়ের দাবি। যদিও গুরুত্বপূর্ণ এই আলোচনা পেয়েছে স্বল্প গুরুত্ব। অ্যাকচুয়ালি এই বিষয়ে আলোচনা হয়নি ভারের, আমিও চিন্তা করছিলাম ভারের, বাট উইল হ্যাভ টু সি হাউ মাচ এক্সপেন্সিভ ইট ইজ এন্ড হাউ উই ক্যান ডু ইট। তো এটা নিয়ে উই হ্যাভ এ স্মল ডিসকাশন, বাট খুব সিরিয়াস ডিসকাশন হয়নি। But we will keep this as a major thing in the future. কংগ্রেস থেকে এসেছে কয়েকটি বয়সভিত্তিক আসর আয়োজনের সিদ্ধান্ত, যার একটি অনূর্ধ্ব 19 নারী সাফ এবছরের ডিসেম্বরেই, বাকিগুলো পর্যায়ক্রমে পরের বছর। Now moving to the future, in November we decided to have the first women under-19 championship in Bangladesh. In December, and then next year we will have 4 youth tournament from Bangladesh, from youth, 2 youth boys and 2 youth girls, and women's SAF, and possibly we are working to hold SAF again next year so that আমাদের যে ইয়ারটা মিস হয়েছিল it goes, then we are back into track. অনূর্ধ্ব 19 নারী সাফের আসর বসবে কক্সবাজার। তার জন্য দ্রুতই আলাদা করে প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। আমাদের মেয়েরা ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে এফসির ম্যাচগুলো খেলে, আর সেখানে যদি কোয়ালিফাই করে দেন ফিফা, তো সেটা তো এখনো পর্যন্ত হয়নি, তো ওদের ওখানেই সীমাবদ্ধতা থাকে। যেহেতু এই প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা থাকার কারণে মেয়েদের জন্য অনেক বেশি সুবিধা হলো, ওরা আরও ভালো ম্যাচ খেলতে পারবে এবং নিজেদেরকে প্রমাণ করার একটা জায়গা পেল। সাফের পরবর্তী কংগ্রেস ঢাকায় এপ্রিলে, সেখানে সিদ্ধান্ত হবে আবার কবে মাঠে করাবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ। এসএম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে লিগ, যার আয়োজক বাংলাদেশিরা। এবার দেশটিতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের লিগ পর্বের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার সুযোগ পেলেন দর্শকরা। এ খেলায় পায়োনিয়ার ক্রিকেট ক্লাব 7 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রাইজিং স্টার দলের বিপক্ষে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে দিন দিন জনপ্রিয় হচ্ছে ক্রিকেট।
তাই বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনও করা হচ্ছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার এলমন্টি ক্রিকেট মাঠে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের লিগ পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে ফিল্ডিং করে পাইওনিয়ার ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে রাইজিং স্টার সবকটি উইকেট হারিয়ে 159 রান করে। জবাবে পাইওনিয়ার ক্রিকেট ক্লাব 3 উইকেট হারিয়ে 160 রান করে জয়ী হয় 7 উইকেটে। পর্যাপ্ত ক্রিকেট মাঠসহ নানা সুবিধা রয়েছে যুক্তরাষ্ট্রে, তাই এখানে ক্রিকেটের সম্ভাবনা প্রচুর। আর এই সুযোগকেই কাজে লাগাতে চান বাংলাদেশিরা। ওরা কাম না করলে এটা তো অবশ্যই এখানে দেখা। যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে সমৃদ্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন আয়োজক প্রবাসীরা। নতুন একটা ক্রিকেট টিম করেছি এখানে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন লিগের ৪র্থ বিভাগের। টিমটার নাম হচ্ছে রাইজিং স্টার। আজকে আমাদের লিগের শেষ খেলা। তো আমাদের মোটামুটি এবারের পারফরমেন্স মিডিয়কার পারফরমেন্স, কারণ আমরা নতুন টিম। তারপর আমরা 4 খেলা জিতেছি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ফকির লালন শাহের 131তম তিরোধান দিবস উপলক্ষে লালন অনুসারীরা আখড়া বাড়িতে ভিড় করেছেন সকাল থেকেই। লালন ভক্তরা গোষ্ঠ গানের মাধ্যমে লালনের তিরোধান দিবস পালন করছেন। এই মুহূর্তে লালনের আখড়া বাড়িতে আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি চলে আছি তার কাছে। ফকির লালন শাহের 131তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ছেড়ে যে লালনের আখড়া বাড়িটি রয়েছে, সেই আখড়া বাড়িতে কিন্তু লালন অনুসারী এবং লালনের যারা এখানে যারা আসে তারা কিন্তু ইতিমধ্যেই লালনের আখড়া বাড়িতে ভিড় জমিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই আসলে লালনের যে আখড়া বাড়ি, এই আখড়া বাড়িতে লালন অনুসারী এবং লালন ভক্ত যারা আছে তারা এখানে ভিড় জমেছে। কারণ লালন ফকির লালন শাহের 131তম তিরোধান দিবস উপলক্ষে এই যে উৎসব হওয়ার কথা ছিল, এখানে সরকারিভাবে কোনো উৎসব না হলেও এখানে যে ফকিরতন্ত্র যে মানুষ যারা আছে, যারা মূলত লালনের অনুসারী, তারা কিন্তু ইতিমধ্যেই ফকির লালন শাহের আখড়া বাড়িতে ভিড় জমেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মূলত ফকির লালনের যারা ভক্ত অনুসারী যারা আছেন, তারা কিন্তু এখানে তাদের যে গুরু কার্য যেগুলো আছে, বিশেষ করে ফকির লালন শাহের যে আচার্য যেগুলো আছে, যে নিয়মগুলো ছিল পূর্ব থেকে এখানে যারা এসেছিল, তাদের যে অনুসারী যারা আছেন, তারা কিন্তু এখন তারা একে অপরের সাথে আসলে করোনাকালে দীর্ঘদিন তাদের সাথে যোগাযোগ না থাকার কারণে তারা এখানে এসে কিন্তু যে মনে যে প্রশান্তি, সেই প্রশান্তি এবং মনের যে ভাবের যে আদান প্রদান, সেটা আসলে তারা এখানে ভাব বিনিময়ের মাধ্যমে তারা আসলে একে অপরের সাথে যে আন্তরিকতা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসলে গুচ্ছ গুচ্ছ ভাবে যারা লালনের যারা অনুসারী এবং লালনের যারা শিষ্য যারা আছে, তারা আসলে এক একজনের যে যারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে শিষ্য যারা আছে, তারা কিন্তু গুরুর সাথে বসে এখানে তারা তাদের যে মনে যে ভাব আদান প্রদান করছে। এবং এখানে যারা লালন অনুসারী যারা আছে, তাদের সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 17 মাস পরে তারা আসলে ফকির লালন শাহের যে মাজার, সেই মাজারে এসেছে এবং তারা আসলে এখানে এসে তাদের যে মনের যে প্রশান্তি, তারা কিন্তু এখানে পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে ফকির লালন শাহের যে অনুসারী যারা আছেন। মূলত ফকির লালন শাহ ছিলেন একজন সমাজ সংস্কারক এবং মানবতাবাদী একজন গুরু। এবং এখানে যারা মূলত এখানে যারা ফকির লালন শাহের আখড়া বাড়িতে আসে, তারা মূলত ফকির লালনের যে দর্শন, সেই দর্শনটা আসলে এখানে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করে বলে আমাদেরকে জানিয়েছেন ফকির লালন শাহের যে অনুসারী যারা আছেন তারা। তো ফকির লালন শাহের এই উৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ফকির লালন শাহের এই যে 131তম তিরোধান দিবস, এই 131তম তিরোধান দিবস আসলে করোনার কারণে এমনি সরকারিভাবে পালন করা হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা বিশেষ করে লালন অনুসারী যারা আছেন, যারা আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, তারা আসলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে পরিষ্কার ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা না থাকার কারণে আসলে তারা মানবতর ভাবে এখানে আসলে তারা তাদের আচার তারা পালন করছে। তো এখানে লালন অনুসারী আরো জানিয়েছেন যে গত সন্ধ্যার সময় অধিবাসের মাধ্যমে তাদের আচার শুরু হয় এবং আজ সকালে কিন্তু গোষ্ঠ গান এর মাধ্যমে এবং বাল্য সেবার মাধ্যমে তাদের আচার পালন হয় এবং আজ দুপুরে কিন্তু পূর্ণ সেবার মাধ্যমে তাদের আচার শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন লালন অনুসারী এবং লালন ভক্তরা।
তবে আমরা এখানে দেখেছি আসলে এখানে গুচ্ছ ভাবে লালনের যে গান রয়েছে সেই গানগুলো সবাই এখানে পরিবেশন করছে। বিশেষ করে খাঁচার ভিতর, অচিন পাখি, সময় গেলে সাধন হবে না, এবং শত শত গানের রচয়িতা কিন্তু ফকির লালন সাহেব, এবং যেটা কিন্তু যে গানগুলো কিন্তু এখন মানুষের লোকগীতি এবং মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। এবং বিশেষ করে ফকির লালন সাহেবের যে আধ্যাত্মিকতা এবং ফকির লালন সাহেব যে মানব তত্ত্ব এবং বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ এখানে যারা আসে তারা আসলে এই বিষয়টা মাথায় রেখে তাদের জীবন চলতে চায় বলে আমরা এখানে জানতে পেরেছি। তবে ফকির লালন সাহেব মূলত ছিল একজন সমাজ সংস্কারক এবং আসলে মানবতাবাদী, এবং সে সময় লালনের সমকালীন সময়ে যে সমাজের যে কুসংস্কার ছিল সেই কুসংস্কারগুলো আসলে দূর করার জন্য তিনি গানের মাধ্যমে প্রচার চালিয়েছেন বলে আমাদেরকে এখানে যারা আছেন তারা জানিয়েছেন। এবং আমি এখানে ডাক্তার আবুল আহসান চৌধুরী এর সাথে কথা বলেছি, যিনি একজন লালন গবেষক। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ফকির লালন সাহেবের যে ধর্মতত্ত্বটি রয়েছে এবং তারা যে এখানে লালনের যে সংস্কার এবং সমাজ সংস্কারক, সেই সমাজকে সংস্কার করার জন্য তিনি আসলে নানাভাবে চেষ্টা করে গেছেন, যার প্রতিফলন কিন্তু এখন আমরা পরতে দেখতে পাই। বিশেষ করে যে কুসংস্কার ছিল এবং সমাজের সংস্কার, সে কিন্তু ফকির লালন সাহেব থেকে কিন্তু এখানে মানবতা ধর্ম থেকে কিন্তু আসতে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার ফকির লালন সাহেব 131তম তিরোধান দিবস উপলক্ষে তামিম, এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিল সহকর্মী SM রাশেদ। অবিকল সুস্থ মানুষের হাতের মতোই নড়াচড়া করছে কবজি থেকে শুরু করে আঙুলগুলো, এমনকি হাতে বোতল নিয়ে পানি খেতে তুলে নিচ্ছে মুখে, অথচ এটি আসল হাত কিংবা আঙুল নয়। এটি হলো জয় বড়ুয়া নামে এক কিশোরের তৈরি করা রোবোটিক্স হ্যান্ড। মূলত অঙ্গহীন মানুষদের সুবিধার্থে স্নায়ুতন্ত্রকে ব্যবহার করে রোবোটিক্স অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্যপীড়িত পরিবারের এই কিশোর। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। একেবারে ছোট্ট একটি ঘরে নির্দিষ্ট মনে কাজ করে চলছে জয় বড়ুয়া। গরমে ঘামছে, তারপরও ক্ষান্ত নেই তার কাজে। কখনো ল্যাপটপ থেকে কোড নিয়ে সেট করছে রোবোটিক্স হ্যান্ডে, আবার কখনো জোড়াতালি দেওয়া হচ্ছে কেবলগুলোতে। একটু বাতাস ঢোকার একমাত্র জানলা বন্ধ রাখতে হয় যন্ত্রপাতিকে রক্ষার জন্য। এভাবে গত 5 বছর ধরে রোবোটিক্স হ্যান্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জয়। হ্যান্ডের যে সার্ভো মোটরগুলো আছে যেগুলোর সাহায্যে মুভমেন্ট করে, ওইগুলাকে একটা সিগন্যাল পাঠায়, তখন আমাদের ব্রেনের সিগন্যাল অনুযায়ী এই হাতটা সেমভাবে মুভমেন্ট করে। হতদরিদ্র পরিবারের সন্তান জয় বড়ুয়ার বাবা পেশায় ফার্নিচার মিস্ত্রি। ভাড়া বাসায় একটি কক্ষ ছেড়ে দিতে হয়েছে জয়কে তার উদ্ভাবনী কাজের জন্য। তারপরও সন্তানের শখের প্রতি মা বাবার সমান আগ্রহ। ও অনেক কষ্ট বিনিময়ে এগুলো শিখছি। তারপর আমার ছেলে আমি চাই আরও উন্নত করুক। 2015 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাত কাটা পড়া এক তরুণকে দেখে কেঁদে ওঠে জয়ের শিশু মন। এরপর শুরু হয় তার মানুষের জন্য কিছু একটা করার তাড়না। কয়েক বছরের চেষ্টায় স্থানীয় সব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে রোবোটিক্স হ্যান্ড। একটা প্রতিবেদনে দেখেছিলাম একটা মানুষ টেনে এতটুক থেকে হাতটা কেটে ফেলতে হয়েছিল। তো আমি চিন্তা করলাম যে এদের জন্য রোবোটিক্সের মাধ্যমে কোনো একটা কিছু করা যেতে পারে। আর্থিক অনটনের মধ্যে মূল্যবান যন্ত্রপাতি কেনা দুরূহ হলো, থেমে নিয়ে তার এগিয়ে চলা। জয়ের ভরসা স্বজন ও বন্ধুরা। যদি সঠিকভাবে ওর কাজে এগিয়ে যেতে পারে তাহলে আমাদের দেশের জন্য, জাতির জন্য এটা খুব ভালো হয়। প্রখর রোদে মাঠে কাজ করা কৃষক এবং রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের জন্য ভিন্ন ধরনের একটি রোবোটিক্স ডিভাইস তৈরি করতে যাচ্ছে জয় বড়ুয়া। যে ডিভাইসটি ছাতার পাশাপাশি ব্যাকপ্যাক এবং শারীরিক নানা তথ্য যুক্ত থাকবে। হঠাৎ অসুস্থ হলে সেই তথ্য চলে যাবে স্বজনদের মোবাইলে। অঙ্গহীন মানুষের দুঃখ ছুঁয়ে গেছে কিশোর জয়ের মনে, আর এসব মানুষদের জন্য তৈরি করছে একের পর এক কৃত্রিম অঙ্গ বা রোবোটিক্স। কিন্তু আর্থিক দৈন্যতায় ভোগা এই কিশোর জয়ের পরিবারের দুঃখগাথা কি নীতি নির্ধারকদের কানে পৌঁছাবে? চট্টগ্রামের হাটহাজারী থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। চলাচল করবে 9টি রঙের বাস। ডিসেম্বরে রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের নামে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। গ্রেফতার প্রতারক জেলিন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।